আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না, ঐকমত্য কমিশনের প্রস্তাবে দ্বিমত বিএনপির। সংসদের মেয়াদ 5 বছর রাখার পক্ষে দলটি। ফ্যাসিবাদের মতো যেন তেন ভাবে নির্বাচন করতে দেওয়া হবে না, ইসির সাথে বৈঠকে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। 22 জুন পর্যন্ত বাড়ল নিবন্ধনের সময়সীমা। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ 47 জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। আওয়ামী লীগ নেতাদের হাতকড়া পরানো নিয়ে ট্রাইব্যুনালে উত্তাপ। গুম ও বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের বিচারের দাবিতে মানববন্ধন, ইতিবাচক সাড়া না পেলে ফের আন্দোলনের হুঁশিয়ারি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। একই ব্যক্তি সরকার প্রধান, সংসদ নেতা এবং দলের প্রধান হতে পারবেন না, ঐকমত্য কমিশনের এই প্রস্তাবে একমত নয় বিএনপি। একই ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। জাতীয় ঐকমত্য কমিশনে এমন প্রস্তাবনা দিয়েছে দলটি। দ্বিতীয় দফায় বৈঠকের পর দলটি বলছে, সংসদের মেয়াদ 5 বছর রাখার পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও ফিরিয়ে আনা উচিত। তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি সমর্থন করে না বিএনপি। এর মাধ্যমে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব হয় বলেও মনে করছেন শীর্ষ নেতারা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। সংস্কার প্রস্তাব নিয়ে প্রথম দিনের অসমাপ্ত আলোচনা সমাপ্ত করতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আবারও বিএনপি। সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল যোগ দেন বৈঠকে। গত 15 বছরে দেশে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার লড়াইয়ে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বৈঠকের শুরুতেই দলটিকে স্মরণ করে ঐকমত্য কমিশন। যদিও সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনে কমিশনের করা বেশ কিছু সুপারিশ নিয়ে দলটির ছিল জোরালো আপত্তি। দলীয় ফোরামে আলোচনার পর দ্বিতীয় দফার বৈঠকে ইতিবাচক মনোভাব দেখায় বিএনপি। আমরা কাছাকাছি এসেছি, বেশ কিছু বিষয়ে আমাদের দ্বিমত আমরা বলেছি। আমরা বিশ্বাস করি আর কি যে গণতন্ত্রে এটাই স্বাভাবিক। আমরা বাকশালে বিশ্বাস করি না যে এমন কিছু করা হবে যেটা সবাইকে মানতে বাধ্য হওয়া লাগবে। দেশ এবং জনগণের স্বার্থ চিন্তা করে যা সঙ্গত, যা সর্বাপেক্ষা উত্তম, তেমন কিছুই হওয়া উচিত, তেমন কিছুই করা উচিত। পরে বৈঠকের অগ্রগতি নিয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমদ। জানান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি কিংবা সংসদের মেয়াদ 5 বছর রাখারই সুপারিশ করেছে বিএনপি। প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েও দিয়েছে মতামত। পার্টি চিফ যদি প্রাইম মিনিস্টার হন, এক্ষেত্রে সেটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস, তাতে কোনো অসুবিধা নাই। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যদি কেয়ারটেকার সরকার ইন প্লেস হয়, যেটা হয়েছে, এবং যদি ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন আমরা এনশিওর করতে পারি থ্রু ইলেকশন কমিশন, তাহলে পরে যে ভোটের মাধ্যমে যে পার্লামেন্ট নির্বাচিত হবে, সেখানে মনে করতে হবে জনগণ তাদেরকে চায়। মেজরিটি পার্টি যে পার্টির চিফকেই প্রধানমন্ত্রী করবে, সেটা আরেকজনকেও তো করতে পারে, সেটা অপশন থাকা উচিত। এবং মেজরিটি পার্টি থেকে প্রাইম মিনিস্টার হলেও যে লিডার অব দি হাউস হবে কি হবে না, অন্যজন হবে কিনা, সেটাও তো অপশন রাখা উচিত যে অন্যজনও হতে পারে, তিনিও হতে পারেন। এর আগে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশের বিষয়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো লিখিতভাবে মতামত দেয়। তাদের আংশিক একমত বা ভিন্ন মতের বিষয়গুলো নিয়েই ঐকমত্য কমিশনের এই ধারাবাহিক আলোচনা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ফ্যাসিবাদের মতো যেন তেন ভাবে নির্বাচন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশন সংস্কারের পর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। দল নিবন্ধনের জন্য এনসিপির চাওয়া সময়ের আবেদন এখনও ইসির বিবেচনাধীন রয়েছে বলে জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। এদিকে ইসি সচিব জানিয়েছেন, রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা 22 জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজনৈতিক দল নিবন্ধন ও জাতীয় নির্বাচন ইস্যুতে প্রধান নির্বাচন কমিশনার সিএসির সাথে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। এতে নির্বাচন কমিশন সংস্কার, রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা, বিগত নির্বাচনগুলোর প্রার্থী ও কর্মকর্তাদের তদন্ত করে বিচারের আওতায় আনা সহ নানা ইস্যুতে আলোচনা হয়।
বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বর্তমান ইসি 2022 সালের বিতর্কিত আইনে গঠিত। এই আইন সংশোধন না হলে ফ্যাসিবাদের সাথে বর্তমানের নির্বাচনের পার্থক্য থাকবে না। পুরাতন যে সিস্টেম রয়েছে ধর মারি পেরেকে কাট, যে পেরেক মারের যে একটা সিস্টেম, যে যখন ইচ্ছা তখন 5-6 মাস সময় নিয়ে দ্রুত একটা ইলেকশন আয়োজন করে দেওয়া, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে নষ্ট করা, এই সুযোগ ছাত্র জনতা এবার আর দিবে না। এজন্য আমরা তাদেরকে বলেছিলাম যে নতুন বাংলাদেশে আপনাদেরকে একটি সুন্দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। প্রত্যেকটি ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটি লাইন সংস্কারের যে এসেছে বদিউল আলম স্যারের নেতৃত্বে সংস্কার কমিশনের, আপনাদেরকে সেগুলো নিয়ম নীতির মধ্য দিয়ে প্রায়োগিক আকারে নিয়ে এসে বাংলাদেশকে সেদিকে যাত্রা সূচিত করতে হবে। এবং তারা এই বিষয়ে কথা বলেছেন। তারা বর্তমান ইসি থাকবে কি থাকবে না তা জাতীয় ঐকমত্য কমিশনের ওপর নির্ভর করবে বলেও জানান তিনি। এখন যারা আছেন আমরা মনে করি তাদেরকে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। সংস্কার ঐকমত্য কমিশনের রিপোর্ট আসার পরে যদি ওনারা থাকতে পারে থাকবে, আর না থাকতে পারলে থাকবে না। এটা ঐকমত্য কমিশনের রিপোর্টের উপর ডিপেন্ড করবে। এ সময় নাসির পাটোয়ারি বলেন, নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য দল গোছানোর প্রয়োজনীয় সময় দরকার বলে ইসিকে জানানো হয়েছে। আমরা খুবই নবীনতম দল, আমরা সবগুলো গুছাচ্ছি এবং আমরা একটু সার্টিফাই করতে চাই যাতে হলো ফেসিবাদী কোনো কেউ আমাদের এখানে অংশগ্রহণ করতে না পারে। এদিকে রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়ে ব্রিফ করেন ইসি সচিব। আমরা বিদ্যমান শর্তে রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা রোববার 22 জুন পর্যন্ত বৃদ্ধি করব। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সমস্যার সমাধানে সব রাজনৈতিক দলকে আলোচনার মাধ্যমে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু নানা চক্রান্তের কারণে তা অনিশ্চয়তায় মধ্যে পড়েছে। জাতিকে একত্রিত রাখতে সঠিক রাজনৈতিক সিদ্ধান্তের প্রয়োজন বলে মনে করেন বিএনপি মহাসচিব। কেমন একটা অস্থিরতা চলছে, বেশ নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে ফেলছি, অনিশ্চিত করে ফেলছি। রাজনৈতিক দল, গোষ্ঠী সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাব নির্বাচনের মধ্যে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক তোফায়েল আহমেদের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদনটি তুলে দেন। স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করার জন্য প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান কমিশনের চেয়ারম্যান। প্রাথমিক প্রতিবেদনে দেওয়ার প্রায় 2 মাস পর চূড়ান্ত প্রতিবেদন জমা দিল স্থানীয় সরকার সংস্কার কমিশন। জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি সহ 47 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দিতে 24 জন ও 20 জুলাই পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে হাতকড়া পরিয়ে আসামিদের এজলাসে তোলার বিষয়টি উপস্থাপন করা হলে পুলিশকে বাড়াবাড়ি না করার আদেশ দেন আদালত। তবে আসামিরা শৃঙ্খলা ভঙ্গ করলে পুলিশকে অ্যাকশনে যাওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মিজান শাহজাহানের রিপোর্ট। সকাল 10টা, কড়া নিরাপত্তায় আসামিদের আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রিজন ভ্যান থেকে প্রথমেই নামানো হয় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে, এরপর নামানো হয় শাহজাহান খানকে। এ সময় সংবাদ মাধ্যমের সামনে কথা বলার চেষ্টা করেন সাবেক এই নৌপরিবহন মন্ত্রী। তবে হাসানুল হক ইনুকে আগের মতোই হাস্যোজ্জ্বল দেখা গেছে আদালতে। এরপর একে একে ট্রাইব্যুনালে তোলা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জোনায়েদ আহমেদ পলককে। সব আসামিকে হাতকড়া পরানো হলেও লাঠিতে ভর দিয়ে হাঁটতে দেখা যায় ফারুক খানকে। বাকি আসামিদেরও হাতকড়া পরিয়ে তোলা হয় এজলাসে। পরে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে আসামিদের উপস্থিতিতে শুনানি হয়। তদন্তের কনক্লুশনের যে দিকে যাচ্ছে সেটা হচ্ছে
যে এটা একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে সুপিরিয়র রেসপন্সিবিলিটির মাধ্যমে হাসিনা নির্দেশ দিয়েছিলেন, তার মন্ত্রিপরিষদ, তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছেন এবং তারা এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছেন। এটা পিওর অ্যান্ড সিম্পল ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক অ্যাটাক অন সিভিলিয়ান পপুলেশন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা হাতকড়া পরানো অবস্থায় আসামিদের এজলাসে তোলা নিয়ে প্রশ্ন তোলেন আদালতে। আদালতের ভেতরেও যদিও বলছে যে ভুলবশত, সেটা হলো যে হ্যান্ডকাপ পরে ঢুকানো হয়েছে। সেলফ কন্ট্রাডিক্টরি তারা বলছে এটা জেল অথরিটি করছে, আমরা না। আবার বলছে যে না, এরা মিসবিহেভ করছে আমাদের সাথে, দ্যাটস ওয়াই বলছে। তো যে এটা কিন্তু আপনারা যে কোনো এক্সকিউজ পাবেন পুলিশের লক্ষ্য করে বলছেন, সেটা মনে করেন আপনাদের স্পেয়ার করা হবে না। রাষ্ট্রপক্ষের দাবি, আসামিরা সরাসরি মানবতা বিরোধী অপরাধে জড়িত, পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করতে গিয়ে কিছুটা সময় লাগছে। এ মামলায় ওবায়দুল কাদের সহ অন্য আসামিরা পলাতক। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। 4 দিনের সরকারি সফরে আগামীকাল কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, দোহায় আর্থনা সামিট 2025-এর অংশ নেবেন প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এই সফরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হবে। এছাড়াও প্রধান উপদেষ্টা দেশটির শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ পুনরায় চালন অনুরোধ করবেন বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের নিয়োগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ফর পিসকিপিং জিন পিয়েরে ল্যাক্রোইক্স। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের তিনি একথা জানান। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন আসার পর তারা জাতিসংঘকে দেওয়া বাজেট কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে কিছুটা সীমাবদ্ধতা তৈরি হতে পারে, তবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে শান্তিরক্ষী মিশন ভালোভাবে চালানোর বিষয়ে আলোচনা চলছে। We will continue to discuss about not only our cooperation with Bangladesh on peacekeeping, but also how we can work together to continue to make the case for peacekeeping, because I think it's important to highlight the good work that our peacekeepers are doing. জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একটি সভায় 24,247 কোটি টাকা ব্যয় সম্মিলিত 14টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন 3,001 কোটি 34 লাখ টাকা, প্রকল্প ঋণ 16,719 কোটি 73 লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন 4,426 কোটি 17 লাখ টাকা। পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, চট্টগ্রাম বন্দরে সক্ষমতা বাড়াতে 13,500 কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প সহ 14টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে মাতুয়াইলে পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার মামলার প্রধান দুই আসামি ডেমরা থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পুলিশের রিমান্ডে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তারা স্বেচ্ছায় সেই জবানবন্দি প্রত্যাহার না করায় শিশু ফাইয়াজ ওই মামলার আসামির তালিকা থেকে বাদ যাচ্ছে না বলেও জানান তিনি। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগীয় কর্মকর্তাদের 50তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে উপদেষ্টা আরও বলেন, দ্রুত এই মামলার তদন্ত শেষ করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। ফায়াজের মামলাটা এরকম একটা মামলা এবং এখানে দুইজন আসামি তারা 164 স্টেটমেন্ট দিয়েছিল। তো আমি খবর নিয়ে জানলাম উনারা যদি 164 এই স্টেটমেন্টটা রিট্র্যাক্ট না করে তাহলে এই মামলাটার নিষ্পত্তি বা ফাইনাল রিপোর্ট দেওয়া খুবই দুষ্কর এবং এটা সম্পূর্ণভাবে পুলিশের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন বিষয়। এখানে আইন মন্ত্রণালয় করার কিছু নাই। গুম ও বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দৃশ্যমান বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে
গুম বিরোধী সংগঠন মায়ের ডাক। স্বজনদের ফিরে পেতে এখনো রাজপথে আন্দোলনে নামতে হয় সরকারের সমালোচনা করে গুমের শিকার পরিবারগুলো। দৃশ্যমান বিচার নিশ্চিত করতে না পারলে ২৪-এর মতো আবারও একটি আন্দোলন নামার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে সংহতি জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। দেখুন মাজারুল হক মুহাজিরের রিপোর্টে। ৫ আগস্টের পর এতগুলো যে মাস চলে গেল, আমরা কারো কাছ থেকে কোনো বিচারই পেলাম না। আমরা শুধু এইভাবে রাস্তায় রাস্তায় এভাবে দাঁড়িয়ে আছি। বাবার জন্য সন্তানের এই আহাজারি, এমন বুকফাটা কষ্ট নিয়ে হাজারো মা বোন সন্তানরা অপেক্ষায় তার প্রিয়জনের। জানে না সে কি বিধবা কিনা অথবা তার সন্তান এতিম কিনা। তারা এখনো বোঝে না কেন দৃশ্যমান বিচার হচ্ছে না। সবাই প্রশ্ন করে যে আমার বাবাকে কে নিখোঁজ করছে, কোথায় গেছে তোমার বাবা। কোনো প্রশ্ন আজ পর্যন্ত দিতে পারিনি। অন্তত বিচার তো দূরে থাকে, অন্তত একটা আমাদের হদিস জানাক যে কোথায় আছে, বেঁচে আছে নাকি নেই, আমরা তো জানতে চাই। এই খুনি হাসিনা, গুম খুনের নায়ক জিয়াউল হাসান সহ সকলের কেন এখনো প্রত্যাশিত বিচারের মুখোমুখি হয়নি। রাজধানীর হাইকোর্ট মাজারের সামনে গুম খুন বিরোধী সংগঠন মায়ের ডাকের বিক্ষোভ সমাবেশে অংশ নেয় স্বজনহারা পরিবারগুলো। এতে সংহতি জানায় বিভিন্ন রাজনৈতিক দল। ক্ষোভ জানিয়ে তারা বলেন, গুম খুনের বিচার করতে না পারলে ব্যর্থ এই সরকার। যদি এই সমস্ত অন্যায় অত্যাচার নির্যাতনে বিহিত না হয় তাহলে দেশে ন্যায্যতা প্রতিষ্ঠা হবে না। একটা ট্রাইব্যুনালের মাধ্যমে আগামী 10 বছরের বিচার হবে না, কিন্তু যদি 10টি ট্রাইব্যুনাল গঠন করেন তাহলে 1 বছরের মধ্যে আগামী ডিসেম্বরের আগেই এই মাফিয়াদের বিচার করা সম্ভব। যারা এই গুমের জনক সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দেন সংগঠনের আহ্বায়ক সানজিদা ইসলাম। যারা কোনায় কোনায় যে দোষর আছেন এখন আওয়াজ তুলতে চেষ্টা করেন, এই বাংলায় আওয়ামী লীগের ঠিকানা হবে না, আমরা হতে দিব না। পরে নিজেদের দাবি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্মারকলিপি দিতে যায় মায়ের ডাক। দ্রুত সব দাবি মেনে না নিলে রাজপথে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ার ডাকও দেন সংগঠনটির নেতারা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় 8 জনের নামে মনানী থানায় মামলা করেছে তার ভাই। এর মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনের 5 ছাত্র নেতার নাম রয়েছে। আসামিদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। এদিকে পারভেজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তরিক ইসলামের রিপোর্ট। তুচ্ছ ঘটনায় শনিবার রাতে রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের জেরে ছুরিকাঘাতে নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ। শিক্ষকরা মীমাংসা করে দেওয়ার পরও বহিরাগতদের ডেকে এনে পারভেজকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে জানান সহপাঠীরা। হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে বনানী থানার সামনে মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। পরে রাজধানীর বনানী থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতাসহ 8 জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের ভাই। পারভেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। এদিকে পারভেজকে ছাত্র দলের সক্রিয় কর্মী দাবি করে জাতীয়তাবাদী ছাত্র দলের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে। অবিলম্বে এই হত্যার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আসামিদের ধরতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে ডিএমপি। 8 জনকে এজাহারভুক্ত করে আরো 20-30 জন অজ্ঞাতনামা আসামি রয়েছে। এই মামলায় রুজু হওয়া থেকে শুরু করে পূর্বাপর ঘটনাগুলো আমরা বিশ্লেষণ করছি। রহস্য উদ্ঘাটনে মামলার ঘটনার সাথে জড়িত যারা আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ শুরু করেছি। আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে এই মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। সহপাঠীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া 3 বন্ধু মেহেরুল ইসলাম, মহাতির হোসেন ও আবু তোহা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। গোটা দেশকে ঘৃণা ও প্রতিহিংসায় ভরে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
রাজধানীর বনানী কার্যালয়ে বর্ধিত সভার দ্বিতীয় দিনে তিনি বলেন, অশুভ শক্তি জনগণের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। নব্য ফ্যাসিবাদ এবং তাদের দোসররা সারা দেশ দাপিয়ে বেড়াচ্ছে উল্লেখ করে জিএম কাদের বলেন, সর্বত্র দলীয়করণ, চাঁদাবাজি ও দুর্নীতি বেড়ে চলেছে। জাপা চেয়ারম্যান আরও বলেন, শেখ হাসিনার চেয়েও বর্তমান সরকার ও দোসররা আরও বেশি আগ্রাসী। দুর্নাম, জুলুম ও অপপ্রচারের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। পথে থাকতে হবে, নব্য ফ্যাসিবাদকে রুখতে হবে, নব্য ফ্যাসিবাদের দোসরদেরকে সিধা করতে হবে। দেশের জনগণ আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে থাকবে। যদি তারা বাঁচতে চায়, সবাই একসঙ্গে হতে হবে, দেশকে বাঁচাতে হবে। পরিবেশ বান্ধব পোশাক কারখানা স্থাপনে আগ্রহ বাড়ছে গার্মেন্টস মালিকদের মাঝে। কারখানার ছাদে সৌরশক্তির প্যানেল স্থাপন করে জ্বালানি চাহিদা মেটাচ্ছেন অনেকে। 2030 সালের পর পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন বাধ্যতামূলক হবে এমন পূর্বাভাসের আগেভাগেই সৌরশক্তি ব্যবহারে ঝুঁকছেন মালিকরা। তবে যন্ত্রাংশ আমদানিতে উচ্চ কর হার সোলার প্যানেল স্থাপনে এখনো বড় বাধা বলে মনে করছেন বিশ্লেষকরা। রিপোর্ট শারফুল আলমের। আশুলিয়ায় টিম গ্রুপের পোশাক কারখানা 4A ইয়ান ডাইং আন্তর্জাতিক লিড সার্টিফিকেশন পাওয়া কারখানাটির পণ্য রপ্তানি হয় ইউরোপের বিভিন্ন দেশে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে কারখানার 3টি ভবনের ছাদে বসানো হয়েছে 750 কিলোওয়াট ক্ষমতার 3টি সৌর বিদ্যুৎ কেন্দ্র। প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে এখানে চলছে উৎপাদন কার্যক্রম। আমাদের এখানে ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে ডিমান্ডের 50%। 2030 সাল নাগাদ আমরা আমাদের প্রোডাক্টের যে কার্বন ইমিশন আছে সেটা 50% পর্যন্ত কমিয়ে আনবো। তো ওই কমিটমেন্টটাকে মাথায় রেখে আসলে আমরা ক্রমাগত আস্তে আস্তে ফসিল ফুয়েল বেস জেনারেশন থেকে মোর রিনিউয়েবল সোর্সের দিকে যাচ্ছি। শ্রমের ক্ষেত্রে যে প্রভাবটা পড়বে এটা খুব বেশি চিহ্নিত হয়নি। এই ন্যায্য রূপান্তরের জন্য কি কি দরকার, তার জন্য শিল্পকে এবং শ্রমিককে কিভাবে প্রস্তুত হওয়া দরকার, এটাকে আমরা বলবো একটা সমন্বিত ব্যাপক ভিত্তিক কার্যক্রমে রূপান্তর করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে ব্যবসায়িক সুবিধা এবং টেকসই উন্নয়নের জন্য প্রাকৃতিক শক্তি ব্যবহার সময়ের দাবি। সোলার বিদ্যুতের মাধ্যমে প্রাপ্ত জ্বালানি বিদ্যুৎ কারখানার কাজে ব্যবহার করার পর উদ্বৃত্ত শক্তি যুক্ত হচ্ছে স্থানীয় বিদ্যুৎ গ্রিডে। উদ্যোক্তারা বলছেন, সোলার প্যানেলের যন্ত্রাংশ আমদানি শুল্ক কমালে সৌরশক্তি ব্যবহারে আগ্রহ বাড়বে ব্যবসায়ীদের। আমরা প্রত্যেকেই ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু সোলার প্যানেলে যেতে চাই। সোলার প্যানেলের বিভিন্ন কম্পোনেন্টের উপরে এসডি, এটির উপর আবার ভ্যাট, এরকম নানা কিছু কিন্তু ইম্পোজ করা আছে। তো এটার যৌক্তিকতাটা আমাদের কাছে কখনোই আমরা উদ্ভাবন করতে পারি। গবেষকরাও উচ্চ করের বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তারা জানান, পরিবেশ প্রকৃতি রক্ষার স্বার্থে এই খাতে প্রয়োজন সরকারের নীতি সহায়তা। নবায়নযোগ্য জ্বালানির যে নীতি এবং সেটার যে বাস্তবায়ন, এটা কেবল আমাদের নিজেদের জন্যই যে এটা প্রয়োজন সেটা না, আমাদের মার্কেট অ্যাক্সেসের জন্য এটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এবং রেডিমেড গার্মেন্টসের ক্ষেত্রে তো এটা অনেক বেশি। ক্রমান্বয়ে এই CO2 এমিশনটা কমাতে পারি, সেটা যে কমাচ্ছি সেটা পরিমাপযোগ্যভাবে আমরা যাতে সেটার প্রতিফলন দেখাতে পারি। অনেক সময় শ্রমিকদের এক জায়গায় সংকুচিত হলে আমরা যদি অন্য জায়গায় সেটা সৃষ্টি করতে পারি, তাদের দক্ষতাগুলোও আমরা তাদের সুযোগ দেই যে তাদের দক্ষতা যাতে তারা বাড়াতে পারেন, এইসব দিকে নজর দিতে হবে। পোশাক শিল্পে প্রযুক্তি ও রূপান্তরিত জ্বালানি ব্যবহারের পাশাপাশি শ্রমিকদের অধিকার নিশ্চিতের প্রতি নজর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রূপান্তরিত জ্বালানির দিকে ঝুঁকছে দেশের তৈরি পোশাক শিল্পগুলো। এতে একদিকে পণ্যের উৎপাদন খরচ যেমন কমছে, তেমনি টেকসই হচ্ছে তাদের ব্যবসা সম্প্রসারণ। তবে রূপান্তরের ফলে যাতে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, সেদিকে নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। শারফুল আলম, ATN বাংলা, আশুলিয়া, ঢাকা। প্রতিবন্ধীদের জন্য বিশেষ শিক্ষা প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। ATN বাংলা স্টুডিওতে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট নিয়ে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি কথা জানান। প্রতিবন্ধীদের পেছনে ফেলে উন্নয়নের মূল ধারায় ফেরার কোনো সুযোগ নেই বলে এ সময় জানান ডেভিড ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও ATN বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। ঐশী গোস্বামী, প্রমা রিপোর্ট।
আপনার সাথে দেখা এটিএন বাংলার বিএফডিসি স্টুডিওতে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় বাজেট 2025-26 প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। আলোচনায় প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি সঠিক ব্যক্তিদের সুবিধা দেওয়ার ব্যবস্থা গ্রহণের কথা জানান বক্তারা। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। এই স্কুলগুলোর শিক্ষার মানটাও আপনাদের যাচাই বাছাই করা উচিত, তাদের স্কিল, তাদের জব মার্কেটের জন্য রেডি করা। এখানে সরকারি বেসরকারি কর্পোরেট সেক্টর সবাইকেই কিন্তু এগিয়ে আসতে হবে, যাদের কাছে পৌঁছার কথা তারা যাতে পায় সেই ধরনের উদ্যোগগুলোও কিন্তু গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন বলেন, উন্নত তথ্য প্রযুক্তির মাধ্যমে তালিকা করে প্রতিবন্ধী ব্যক্তিদের পর্যাপ্ত সুবিধা দেওয়া হবে। প্রতিবন্ধী শনাক্তকরণ এবং তাদের নিবন্ধন, পরিচয়পত্র প্রদান, এই কাজগুলো কিন্তু আমরা করছি। এর বাইরেও কিন্তু আমাদের একটা ক্লিয়ার মেসেজ, আমাদের যারা সিলেকশন প্রসিডিওরে যে লোকগুলো থাকবে তাদেরকে কিন্তু কোন অবস্থাতে এই প্রক্রিয়ার মধ্যে যেন কোন রকম দুর্নীতি হয়, আমাদের জিরো টলারেন্স। উন্নয়নের মূলধারায় ফিরতে হলে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিত্তবানদের একসাথে কাজ করার আহ্বান জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিবন্ধী মানুষদেরকে আমরা পিছনে রেখে কিন্তু কোনোভাবে উন্নয়নের মূলধারা আমরা ফিরে যেতে পারবো না। তাই আমরা মনে করি আমাদেরকে রাষ্ট্রকে, সরকারকে, বিশেষ করে এদেশের নানা শ্রেণী পেশার মানুষ, বিত্তবানরা যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু এক তালে এক লয় এক সুরে যদি আমরা প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করি তাহলেই কিন্তু আমরা তাদের সুরক্ষা দিতে পারবো। অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারম্যান ও প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার কর্মী মনসুর আহমেদ চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম, অ্যাক্সেস বাংলাদেশ ফাউন্ডেশনের কো-ফাউন্ডার ও নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা, অর্থনীতিবিদ ডাক্তার এম আবু ইউসুফ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। জয়পুরহাটের আক্কেলপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা থেকে প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ করেছেন ব্যাংকের ক্যাশিয়ার মাসুদ রানা সহ শাখা সংশ্লিষ্টরা। এ ঘটনায় আন্দোলন ও বিভিন্ন দপ্তরে অভিযোগও করেন টাকা ফেরত পাচ্ছেন না গ্রাহকরা। এতে বিপাকে পড়ে মানবেত জীবনযাপন করছেন অনেকে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। জয়পুরহাটের আসমা বেগম নাতনির বিয়ের জন্য আক্কেলপুর ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখায় 10 লাখ টাকা আমানত রাখেন। একই শাখায় 39 লাখ টাকা ছিল আক্কেলপুর দারুল কোরআন মাদ্রাসার এতিমদের জন্য। প্রায় 80 জন গ্রাহকের 3 কোটি টাকা আত্মসাৎ করেন ব্যাংকটির ক্যাশিয়ার মাসুদ রানা সহ ওই শাখার 3 জন। গত 23 মার্চ গ্রাহকদের অর্থ আত্মসাতের এই ঘটনা ধরা পড়ে। ভুক্তভোগীরা বলছেন, এই ঘটনায় দায়ের করা মামলায় এজেন্ট ব্যাংকের মালিক, ব্যবস্থাপক ও ক্যাশিয়ার গ্রেপ্তার হলেও একদিনের মধ্যেই জামিন পান তারা। এই অবস্থায় কষ্টের গচ্ছিত টাকা হারিয়ে দিশেহারা গ্রাহকরা। সব টাকা নেওয়া আমানত করছি ইসলামী ব্যাংকে, ওদের উপর ভরসা করে, যেটা ইসলামী। আমার নাতির বিয়ের জন্য ওই টাকা আমি নিতে গেছি ঈদের আগে, ওদের আগে। আমাকে 1 মাস সময় আছে, আমি ঈদের পর দিব। উস্তাদদের বেতন, কর্মচারীদের বেতন, ছাত্রদের, এতিম, অসহায় শিশুদের খাবারের টাকা সেখানে জমা ছিল। আমার অ্যাকাউন্ট চেক করে দেখি বান্সেট আসে যে আমার সঞ্চয় কোনো বিমাই করেনি। আমি এখন আবেদন জানাবো ব্যবস্থাপক মহোদয়ের কাছে যে আপনি যত দ্রুত পারেন আমাদের এই গ্রাহকদের টাকাটা পরিশোধ করার ব্যবস্থা করুন। টাকা আত্মসাতের ঘটনায় এজেন্ট ব্যাংকের জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন ইসলামী ব্যাংকের এই কর্মকর্তা। সকল অভিযোগ নিয়ে আমরা এজেন্ট ইনচার্জ সহ যারা এজেন্টের কর্মকর্তা কর্মচারী আছেন, জড়িত আছেন, তাদের সকলের বিরুদ্ধে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব। ব্যাংকের পক্ষ থেকে এজেন্ট শাখাটি সঠিকভাবে তদারকি হয়নি বলে মনে করেন জেলা প্রশাসক। ব্যবস্থাপনাটা ব্যাংকের পক্ষ থেকে এই অ্যাকাউন্টের তদারকি হওয়ার কথা ছিল, যেটা সঠিকভাবে হয়নি। ভবিষ্যতে যেন এই বিষয়গুলি না হয় এবং ব্যাংক যেন সঠিকভাবে তার এজেন্ট ব্যাংকিং গুলির তদারকি করে, সেটার জন্য আমরা অনুরোধ জানাবো। ইসলামী ব্যাংকের এই এজেন্ট ব্যাংকিং শাখায় প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে প্রায় 2000 অ্যাকাউন্ট রয়েছে। অবিলম্বে আত্মসাৎ করা টাকা ফেরত সহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান ভুক্তভোগীরা। এরই মধ্যে অর্থ আত্মসাতের ঘটনার তদন্ত শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
এবার আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চট্টগ্রাম বন্দরে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে না দিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে দলের চট্টগ্রাম মহানগর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। এ সময় জেলা আমির বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে টার্মিনালটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও সরকারের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থাকা দোসররা বর্তমান সরকারকে বিভ্রান্তমূলক তথ্য দিয়ে টার্মিনালটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্তে লিপ্ত রয়েছে। আমাদের দেশ এবং বন্দর কর্তৃপক্ষ যেটা বেসরকারি খাতে যারা পরিচালনা করছে তাদের তো নাম আপনারা সবাই জানেন। দেশের স্বার্থে আমরা এটাকে সাপোর্ট করেছি এবং গত 8 মাস ধরেও আমরা বলেছি যে আমাদের দেশের স্বার্থে দেশের যারা কোম্পানি যাদের অভিজ্ঞতা রয়েছে যারা কাজ করতেছে তাদের সাথেই করেন, বিদেশকে এখানে ঢুকাবেন না। এবারে আন্তর্জাতিক সংবাদ। আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার দেশটির 50টি রাজ্যে ডাকা 50501 প্রতিবাদ বিক্ষোভে রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, শিকাগো সহ প্রধান শহরগুলোতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজায় গণহত্যা এবং ইউক্রেন নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ করেন তারা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর বিতর্কিত নানা পদক্ষেপে দেশে বিদেশে চরম সমালোচনার মুখে পড়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বরতাকে সমর্থন দেওয়ায় ট্রাম্পের ওপর ক্ষেপেছেন খোদ যুক্তরাষ্ট্রের নাগরিকরাই। গাজায় গণহত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভের মধ্যেই এবার 50টি রাজ্যে একসঙ্গে জ্বলে উঠল প্রতিবাদের আগুন। হোয়াইট হাউসের সামনে ট্রাম্প বিরোধী প্লাকার্ড হাতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। ইসরায়েলকে সামরিক ও অস্ত্র সহায়তা বন্ধ, অত্যাচার প্রতিহত এবং অভিবাসীদের স্বাগত জানানো সহ নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। একই ধরনের বিক্ষোভ হয় যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও। নিউ ইয়র্কের ব্যস্ততম শহর ম্যানহাটনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত মানুষ। প্রেসিডেন্টের উদ্ভট নানা সিদ্ধান্তে আমরা খুবই উদ্বিগ্ন। ইলন মাস্কের নানা হুমকি ও ট্রাম্প প্রশাসন হার্ভার্ডে তহবিল কমিয়ে দেওয়া ও বিদেশি ছাত্রদের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা প্রতিহত করা হবে। যেসব বিশ্ববিদ্যালয়ে ট্রাম্প প্রশাসন তহবিল কমিয়ে দিয়েছে তাদের প্রতিও সংহতি জানান বিক্ষোভকারীরা। ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন করায় যাদের আটক করা হয়েছে তাদেরকে দ্রুত ছেড়ে দেবার দাবি জানান তারা। এ সময় গাজায় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার প্রতিবাদ জানানো হয়। হোয়াইট হাউস ছাড়াও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনের সামনেও বিক্ষোভে অংশ নেন অনেকে। ট্রাম্প ও তার প্রশাসন অভিবাসীদের বের করে দিতে যুক্তরাষ্ট্রের আইন ব্যবহার করছে। এই অবস্থায় প্রতিবেশীদের বাঁচাতে আমরাও নেটওয়ার্ক ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছি। গেল জানুয়ারিতে হোয়াইট হাউসে আবারও ফেরার পর শনিবার দ্বিতীয়বারের মতো দেশজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে এই বিক্ষোভের ডাক দেয় 50501 নামে একটি গোষ্ঠী। এর অর্থ 50টি অঙ্গরাজ্যে 50টি বিক্ষোভ এবং একটি আন্দোলন। কর্মসূচির নাম দেওয়া হয় ন্যাশনাল ডে অব অ্যাকশন। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। আজ খ্রিস্টানদের পবিত্র দিন ইস্টার সানডে। যারা বিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বীদের যথাযোগ্য মর্যাদায় এই দিনটি উদযাপন করছেন। খ্রিস্ট ধর্মে বলা হয় এই দিনে যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদিদের যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিলেন। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি জেগে উঠেছিলেন। যীশু খ্রিস্টের এই পুনরুত্থানের সংবাদ খ্রিস্ট বিশ্বাসীদের জন্য খুবই আনন্দের ও তাৎপর্যপূর্ণ। আর তাই ইস্টার সানডে খ্রিস্ট ধর্মের একটি প্রধান ধর্মীয় দিন। দিবসটি উপলক্ষে বিশ্বের সব খ্রিস্ট ধর্মাবলম্বীদের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এবারে জানিয়ে দিব পারটেক্স খেলার খবর।
বলে ব্যাটে আধিপত্য দেখিয়ে সিলেট টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে জিম্বাবুয়ে। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে মাত্র 191 রানে গুটিয়ে দিয়ে ব্যাট করে দিন শেষে বিনা উইকেটে 67 রান তুলেছে সফরকারীরা। তাতে প্রথম দিন শেষে বাংলাদেশের চেয়ে 124 রানে পিছিয়ে আছে জিম্বাবুয়ে। পরাগ আরমানের রিপোর্ট। সিলেট টেস্টের প্রথম দিনই জিম্বাবুয়ের কাছে নাস্তানাবুদ বাংলাদেশ। নাজুক ব্যাটিং এর কল্যাণে ঘরের মাঠও যেন অচেনা টাইগারদের কাছে। বোলিং এর পর দারুণ ব্যাটিং করে টেস্টের প্রথম দিনই শ্রেষ্ঠত্ব দেখালো জিম্বাবুয়ে। টস জিতে ব্যাটিং এ নেমে হতাশাজনক শুরু বাংলাদেশের। প্রথম ঘণ্টাতেই সাজঘরে দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। মাত্র 32 রানেই তাদেরকে হারিয়ে বিপাকে টাইগাররা। তবে দায়িত্বশীল ব্যাটিংয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। 2 উইকেটে 84 রানের পুঁজিতে স্বাগতিকরা যায় লাঞ্চ বিরতিতে। বৃষ্টির হানায় মধ্যাহ্ন বিরতির আধা ঘন্টা পর খেলা শুরু হলে তালগোল পাকিয়ে ফেলে বাংলাদেশ। 69 বলে 40 রানের পুঁজিতে মুজারাবানের শিকার অধিনায়ক শান্ত। প্রতিরোধ করতে ব্যর্থ মুশফিকুর রহিমও। 123 রানে 4 উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশ। আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট বিলিয়ে দেন মুমিনুল হক। 56 রান করে মাসাকাজ্জার শিকার তিনি। এরপর মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলামও ভরসা হতে পারেননি। 147 রানে 7 উইকেট হারিয়ে চা বিরতিতে যায় স্বাগতিকরা। শেষ বিকেলে জাকের আলী ও হাসান মাহমুদের ব্যাটে কিছুটা প্রতিরোধের চেষ্টা, কিন্তু দলের 61তম ওভারে জাকের আলী ও নাহিদ রানাকে তুলে নিয়ে স্বাগতিকদের 191 রানেই গুটিয়ে দেন ওয়েসলি মাদেভেরে। যে উইকেটে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ, সেই উইকেটে হেসে খেলে জিম্বাবুয়ের 2 ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন 67 রান তুলে দিন শেষ করেন। বেনেট 40 এবং কারেন 17 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। পরাগ আরমান, এটিএন বাংলা। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট ডিপিএল এর সুপার লিগে আলাদা ম্যাচে জয় পেয়েছে মোহামেডান ও আবাহনী। বিকেএসপির 3 নম্বর গ্রাউন্ডে অগ্রণী ব্যাংককে 7 উইকেটে পরাজিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে সাইফুদ্দিন ও এবাদত হোসেনের বোলিং তোপে 9 উইকেটে 240 রান তুলে অগ্রণী ব্যাংক। জবাবে রনি তালুকদারের 122 এবং আনিসুল ইসলামের 75 রানে ভর করে 3 উইকেটে 241 রান তুলে জয় পায় মোহামেডান। এদিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আবাহনী 50 রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। প্রথমে ব্যাট করে পারভেজ হোসেন ইমনের 83 রানে ভর করে 278 রানে অল আউট হয় আবাহনী। জবাবে নাহিদুজ্জামান 82 রান তুললেও 228 রানে গুটিয়ে যায় গুলশান। সুপার লিগের অন্য ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জকে 7 উইকেটে পরাজিত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না, ঐকমত্য কমিশনের প্রস্তাবে দ্বিমত বিএনপির। সংসদের মেয়াদ 5 বছর রাখার পক্ষে দলটি। ফ্যাসিবাদের মতো যেন তেন ভাবে নির্বাচন করতে দেওয়া হবে না, ইসির সাথে বৈঠকে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। 22 জুন পর্যন্ত বাড়ল নিবন্ধনের সময়সীমা। জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা সহ 47 জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। আওয়ামী লীগ নেতাদের হাতকড়া পরানো নিয়ে ট্রাইব্যুনালে উত্তাপ। গুম ও বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত আওয়ামী লীগ ও তার দোসরদের বিচারের দাবিতে মানববন্ধন, ইতিবাচক সাড়া না পেলে ফের আন্দোলনের হুঁশিয়ারি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।